এতক্ষণ যে বক্তব্য রাখলেন আমাদের ডক্টর সামাদ ভাই, ওই যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির শাহ মখদুম হলের এক ইমাম ছিল, উনি বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে একটা বাড়ি বানাইলেন যখন, তো ওখানে ওর মাঝে মধ্যে এক ছোট্ট মসজিদও ছিল, মসজিদে নামাজ পড়ছেন, ভিতরে ভাইস চ্যান্সেলর সহ মৌলানা, আমাদের এই স্যাররা সবাই তাকে চিনতে পারে, মৌলানা লুৎফুল্লাহ, বাড়ি নোয়াখালী, সবাই ওনাকে বুড়া হুজুর বলে ভাইস চ্যান্সেলর গাড়ি থামায় ওনার সাথে কথা বলতেন। কারণ গ্রামের মসজিদ বানাইছে, বাড়ি বানাইছে, ওখানে তো আসলে অত গুরুত্ব দেয় না ওনাকে, মসজিদের ইমাম আর কি। তো উনি একদিন বক্তৃতায় বলতেছিলেন, ঘর কা মুরগি ডাইল বরাবর। আমাদের প্রফেসর ডক্টর সামাদ ভাই, উনি কিন্তু অনেক বড় আলেম, বাংলাদেশের না শুধু উপমহাদেশের অন্যতম প্রধান আলেম উনি, আলহামদুলিল্লাহ। উনি আছেন, অনেকেই আছেন, আমাদের জেলা আমির, জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সহ অন্য অন্য দায়িত্বশীলরা আছেন। এবং বিশেষ করে আজকের এই লেখক শিল্পী গণিজন সম্বর্ধনার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভাই বোনেরা বলি নেই আর কি, ভাইদেও বলি নেই, এর জন্য বোনরাও গণিজনের মধ্যে আছেন আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, যারা আমি বলতেছিলাম যে আজকের এই প্রোগ্রাম এক অসাধারণ এক প্রোগ্রাম, এজন্য আমি শুরুতেই কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি, এইরকম একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার কারণে। আপনারা অনেকের বক্তব্যই আমি শুনলাম, যে জাতি লেখক শিল্পী গুণীজনদের মর্যাদা দিতে জানে না, সেই জাতি কোনোদিন মর্যাদাবান জাতি হইতে পারে না। আমি কথাটা বলার মূল কারণ হলো, এই লেখক শিল্পীরা আগা গোড়ায় অবহেলিত, এদের যে মর্যাদা পাওয়ার কথা, যে প্রতিবার যে মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় না। আমার জানা মতে অনেক লেখক শিল্পী না খেয়ে মারা গেছে, ভাত পায় না কথাটা বললাম না আর কি, মানে না খেয়ে মারা গেছে আর কি। এটা যারা সমাজ যে নেতৃত্ব দেয়, সমাজ যারা পরিচালক, তাদেরই এদের পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কবি সাহিত্যিকদের গুণীজনদেরকে আলাদাভাবে হিসাব করতেন, আলাদা মর্যাদাও দিতেন। এবং তারা কিন্তু আমাদের জেলা আমির সহ অনেকেই বলছেন কথাটা, এই কবি সাহিত্যিকরা আবার তারা কিন্তু ইসলামের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনার বিরুদ্ধে কবিতা লেখে লেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যখন অপপ্রচার চালানো হচ্ছিল, উনি কবি সাহিত্যিকদেরকে ডাকলেন যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি আর জবাব দিতে পারো না? হ্যাঁ, আমরা জবাব দিতে পারি। উনি বললেন যে তোমরা এর জবাব কবি সাহিত্যিক ভাষায় দাও। এরপরে কিন্তু শুরু হলো, আপনারা লম্বা কাহিনীও আছে এটার একটা। এই জন্য আমাদের দেশে একটা প্রচলন আছে, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মানেই এটা বামপন্থী হইতে হবে। এ কথা কি ঠিক? মোটেই ঠিক না। আমি তো সমাজের ধরেন বহু লোকের সাথে আমার সম্পর্ক, বামপন্থী, ডানপন্থী, কবি সাহিত্যিক গুণীজন যা আছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে মন্ত্রী, এমপি, উপদেষ্টা, হ্যান ত্যান যা আছে, বলা যায় সমাজের অনেক শ্রেণীর পেশার মানুষের সাথে আমার যোগাযোগ আছে। আমি দেখেছি ইসলামপন্থীরা যেভাবে দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখে, এরকম নিঃস্বার্থ ভূমিকা আর কোনো গ্রুপের লোকেরা রাখে না। অথচ ইসলামপন্থী হইলেই সে একটু ব্যাকডেটে চলে যায়, মনে করি আমরা। কেন? এটা মনে করার কোনো কারণ নেই। এর জন্য দেখেন, অতীতেও কবি সাহিত্যিকরা কিন্তু জাতির জন্য অনেক বড় অবদান রেখেছে। কবি ফররুখ আহমদের কথা তো আমরা সবাই জানি, তার এক কবিতেই তো গোটা পৃথিবীর আলোড়ন সৃষ্টি করে দিছে।
রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি না পাঞ্জেরি, এই কবিতাতে তো উলটপালট করে দিয়েছে সব কিছু, তাই না? এই জন্য আমি আপনারা যারা কবি সাহিত্যিক গুণজন আছেন, আমি বলবো সমাজের যারা নেতৃত্বে আছেন, এটার প্রধান দায়িত্ব সরকারে যারা থাকে তাদের দায়িত্ব, এরপরে সরকারে যারা যেতে চায় তাদের দায়িত্ব, এরপরে দায়িত্ব হলো সমাজ পরিচালনায় বিভিন্ন সেক্টরে যারা ভূমিকা রাখে তাদের দায়িত্ব হলো কবি সাহিত্যিকদের এবং গুণীজনের সম্মাননা দেওয়া, সম্মান করা। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, এখানে জুলাই বিপ্লবকে সামনে আনা হয়েছে। জুলাই বিপ্লবের ব্যাপারে দু একটা কথা না বললে আসলে বক্তব্য অপূর্ণাঙ্গ থেকে যাবে আর কি। যেহেতু জুলাই বিপ্লবকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের প্রয়োজন কেন হইল? এটা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশ পরিচালনার জন্য একটি নীতিমালা আছে, যেটা সংবিধানের সন্নিবেশিত আছে, যে 5 বছর পর পর জনগণের ভোটে সরকার পরিবর্তন হবে। এটা তো দ্বিমত করার কেউ নেই, আছে যে আমরা এটা মানি না, সবাই আমরা একমত। কিন্তু গত 15 বছরই কি এটা হয়েছে? আগের কথা আমি বাদ দিয়ে দিলাম, আগেও অনেক ঘটনা আছে আর কি। কেন? জাতীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল 90-এর গণ অভ্যুত্থানের পর, এরশাদ সাহেব রিজাইন করার পর ঐক্যমতের ভিত্তিতে একটি বিষয় সবাই একমত হয়েছিল, যারাই পরবর্তী নির্বাচনে সরকার গঠন করবেন তারাই কেয়ারটেকার সরকারের এই ফর্মুলা সংবিধানে সন্নিবেশিত করবেন। এই ফর্মুলার উপকার কে ছিলেন? জামাত ইসলামীর তদানীন্তন আমির প্রফেসর গোলাম আজম, যিনি অধ্যাপক গোলাম আজম হিসেবে বাংলাদেশের পরিচিত। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 2 বার জিএস ছিলেন। এই কেয়ারটেকার সরকারের ফর্মুলা সংবিধানে সংযোজিত হবে এবং সবাই একথা বলেন যে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে 91 সালের এরশাদ সাহেবের পদত্যাগের পর যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপি জামাতের সমর্থন নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করেছিলেন, এই নির্বাচন সবাই বলে এবং এটা ঐতিহাসিকভাবে সত্য, এই নির্বাচন সবচাইতে নিরপেক্ষ ছিল। কিন্তু এই নির্বাচন যে যারা ক্ষমতায় সরকার গঠন করলেন তারা কিন্তু প্র্যাকটিক্যালি আপনার সরকার কি বলে সংবিধানের কেয়ারটেকার সরকারের এই বিধান প্রথমে সন্নিবেশিত করেন নাই। এই জন্য আন্দোলন করা লাগছে, এক পর্যায়ে তারাই করছে। আমি এবার কেয়ারটেকার সরকার নিয়ে যখন ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছিল সেখানে কিন্তু আমি এই কথাটা বলছি যে অনেকেই কেয়ারটেকার সরকারের এই ফর্মুলার ব্যাপারে ঐক্যমত পোষণ করতে পারছিলেন না, এইটা ওটা বলতেছিলেন। আমি বললাম যে ভাই, এই দোষটা আমাদের সবার মধ্যেই আছে, যে যখন একটু ভালো পজিশনে যায় অতীত ভুলে যায়। তো যাই হোক, ওইদিকে আমি বলছি না। তো এবারের এই গত ফ্যাসিবাদী আমলে যারা শাসক ছিলেন তারা কিন্তু কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়ে, যদিও এই নির্বাচনটি ছিল একটি সমঝোতার ষড়যন্ত্রের নির্বাচন 8 সালে, এই নির্বাচনের পর ক্ষমতায় আসার পর ওনারা জোর করে বলা যায় প্রধান বিচারপতিকে দিয়ে কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাতিল করলেন। এবং মজার বিষয় হলো সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কেয়ারটেকার সরকারের বিল বাতিল করছেন, কথা সঠিক, কিন্তু ওনারা লিখছিলেন পরপর আরও 2টি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হওয়া দরকার।
কিন্তু 1 বছর না 1.5 বছর পরে সেই নির্বাচনের পূর্ণাঙ্গ রায় যখন প্রকাশিত হলো, সেই সময় যে 2 বছরের কথাটা ওনারা বাদ দিয়ে লিখলেন। আপনি প্রধান বিচারপতি হাম জেলে, জানেন তো আপনারা? হ্যাঁ, দেখেন জাতির জন্য কত দুর্ভাগ্য। প্রধান বিচারপতি একজন জেলে, একজন আগেই দেশ ছাড়ছে, আর একজন পলাতক। মানে কি রকম ভালো মানুষেরা যে এদেরকে পলাইতে বাধ্য হইতে হয়েছে। এরা কত ভালো মানুষ যারা জেলখানায়ও গেছে। আমার কথা, জেলখানায় তো আমরাও গেছি, আমরা গেছি রাজনৈতিক কারণে জেলে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার এটা বলার উদ্দেশ্য হলো, জুলাই বিপ্লবটা কেন প্রয়োজন ছিল? প্রয়োজন এ কারণেই ছিল যে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশকে নির্বাচন ছাড়া যা খুশি তাই করছিলেন। আর এ কারণেই বাংলাদেশের রাজনীতিবিদরা, মানে আমরা লম্বা সময় কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন, এখন অনেকে অনেক বড় লম্বা লম্বা কথা বলতেছে, আমরা জানি, কিন্তু আমি ওই দিকেও যাচ্ছি না। কিন্তু এবারের আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন। এই আন্দোলন ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্য, কোনো আন্দোলনই তারা বরদাস্ত করতে চায় না, যার কারণে কিন্তু ছাত্রদের মিছিলে তারা গুলি চালিয়েছে। এক পর্যায়ে কি হলো, ছাত্র ছাত্রী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুঠে মজুর, কৃষক, সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি সেনা পরিবারের সদস্যরাও রাজপথে নেমে আসছে এই সরকারের বিদায়ের জন্য। কাজেই এই আন্দোলনগুলো একক আন্দোলন ছিল না, একটি সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং এক পর্যায়ে ফ্যাসিবাদের যিনি মূল নায়ক বলবো না নায়িকা বলবো আমি বুঝতে পারতেছি না, উনি পদত্যাগ করে পালিয়ে যেতে, এরাও বাংলাদেশে অতীতে কেউ না, বর্তমানে কেন, লক্ষণ সেনের পরে এইভাবে দেশ থেকে পালায় যাওয়ার ইতিহাস খুবই পালায় গেলেন। এখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। এবং এখন প্রয়োজন আগামী দিনে এই বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। আর সেই নতুন ঢেলে সাজানোর ক্ষেত্রে লেখক, কবি, সাহিত্যিক, গুণীজনেরা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দুর্নীতিবাজের সংখ্যা কি খুব বেশি না কম? কম। সন্ত্রাসীর সংখ্যা বেশি না কম? চাঁদাবাজের সংখ্যা বেশি না কম? এগুলো কিন্তু হাতে গোনা খুবই মুষ্টিমেয় লোক গোটা দেশকে অস্থিতিশীল করে এরা ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চায়, কায়েম করেছিল। আমরা বাংলাদেশকে আর এই জায়গায় যেতে দিতে চাই না ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে কবি, সাহিত্যিক, শিল্পী, গুণীজনেরা কথা বলতে হবে। খালি লেখার মধ্যে, খালি বই লেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটার উপরও লিখতে হবে, এটার উপরও কথা বলতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। যে প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে, প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ আমরা আগামী দিনে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর ব্যত্যয় আমরা ঘটতে দেবো না কাউকে। কি বলেন আপনারা? যদি হয় ব্যত্যয়, তাহলে প্রায় 2000 মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? প্রায় 30-35 হাজার মানুষের রক্ত দেওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন তো ছিল না। আমরা এজন্যই রক্ত দিয়েছি, এজন্যই মানুষ জীবন দিয়েছে যে আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো সমাজ, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, যেখানে কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না। আমরা এ ধরনের একটি মানবিক, আধুনিক মানবিক কল্যাণ রাষ্ট্র চাই। কি বলেন আপনারা? চাই না আমরা? কারা চান এরকম একটা কল্যাণ রাষ্ট্র হোক বাংলাদেশে? আমরা সবাই চাই। আমি জানি, এটা আপনাদের জাস্ট এমনি বললাম।
কিন্তু এই কথা যদি আমরা বলি বাংলাদেশের সাধারণ জনকে, 2-4 জন দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ ছাড়া অধিকাংশ লোক এই কথার সাথে ঐক্যমত পোষণ করবে যে আমরা এরকম একটা রাষ্ট্র চাই। কাজে এরকম একটি রাষ্ট্র যারা চায় তাদেরকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব, তাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব। কবি, সাহিত্যিক, শিল্পী আমরা যারাই থাকি না কেন, আমি স্পেসিফিক কোনো দলের কথা বলবো না, যারা এরা চায় আমরা তাদের সাথে থাকব। কি ঠিক আছে? যারা এটা চায় তাদের সাথে আমরা সবাই মিলে থাকব। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে আগামী দিনে এ ধরনের একটি পোলারাইজেশন কিন্তু হচ্ছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের পর পরিবর্তনের হাওয়ার বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে সর্বত্রই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একটি পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই পরিবর্তনের হাওয়া লেগেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই এই হাওয়া শুরু হয়েছে। এই হাওয়া আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আজকের এই গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে এটাই হোক অঙ্গীকার। এই কয়টা কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং কর্তৃপক্ষকে আবারও বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এই টাইপের একটি সুন্দর আয়োজনের জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।